সুপার এইটের প্রথম ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে একেবারে পর্যদুস্ত হওয়ার পরে ভারত আজকে চেন্নাইয়ের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ রান করেছে 256 রান। এর আগে যে রানটা আছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা করেছিল কেনিয়ার বিপক্ষে 2007 সালে 260 রান, এবং এর পরেই 3 নম্বরে আছে এই জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 254 রান করেছিল। কিন্তু আজকের এই ম্যাচটা যদি দেখেন ওভারঅল ব্যাটিং পারফরমেন্স হয়েছে, অ্যাগ্রিগেটে যদি দেখা যায় তবে 440 রান উঠেছে ভারত এবং জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ভারত যে আজকের ম্যাচটা একেবারে ডমিনেন্ট করে জিতেছে তা কিন্তু একেবারেই নয়। জিম্বাবুয়ে দুর্দান্ত ফাইট দিয়ে এসেছে। জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে তারপরে কিন্তু তারা সুপার এইটে উঠেছে। আজকে ভারতের কাছে এই ম্যাচটা হারার পরে জিম্বাবুয়ে কার্যত এই বিশ্বকাপ থেকে এলিমিনেট হয়ে গেল। তাদের একটা ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যে ম্যাচটার আর কোনো ভ্যালু থাকলো না। কিন্তু জিম্বাবুয়ে এই বিশ্বকাপ থেকে কিন্তু দুর্দান্ত কিছু মুহূর্ত নিয়ে ফিরছে, যার মধ্যে তাদের সবচেয়ে প্রথমে যে নামটা না বললে না সে হচ্ছে ব্র্যান্ড বার্নেট। আজকে যে 97 রানের নট আউটে যে দুর্ধর্ষ ইনিংসটা তিনি খেললেন তা এক কথায় সত্যি অসাধারণ। হ্যাটস অফ ব্র্যান্ড বার্নেট। তবে এর পাশাপাশি যদি দেখা যায় তবে ব্লেসিং মুজরাবানির 11টা উইকেট, সিকান্দার রাজা কিংবা ইভান্স প্রত্যেকে কিন্তু দারুণ দারুণ পারফরমেন্স করেছে, এবং নেক্সট যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কিন্তু জিম্বাবুয়ে সরাসরি সুযোগ পেয়ে গেল। এই ম্যাচটা যদি আমরা ভালোভাবে দেখি তবে এখানে কিন্তু আমরা আগের যে ভিডিওটা আমি করেছিলাম, মাঝের 3টে ম্যাচের ভিডিও করতে পারিনি ব্যক্তিগত কারণের জন্য। তবে যাই হোক, আগের ম্যাচে আমি বলেছিলাম যে ভারতের ব্যাটারদের যে সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূলত স্পিন বোলিং খেলতে, বিশেষ করে অফ স্পিন। এবং একই সঙ্গে আমরা যদি সাউথ আফ্রিকার ম্যাচটা দেখি কিংবা নেদারল্যান্ড এই সমস্ত ম্যাচগুলো দেখি তবে এখানে যদি দেখা যায় তবে ফাস্ট বোলিং বা পেস বোলাররা যখন স্লোয়ার করছে, গতির হেরফের করছে, সেখানে কিন্তু ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরা কিন্তু সেখানে ধোঁকা খেয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু তাদের যে স্ট্রাগল সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে। এবং যে কারণে দেখবেন পাকিস্তানের বিরুদ্ধে তাদের ক্যাপ্টেন সালমান আগা কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাপ্টেন মাকরাম, তারা কিন্তু অলরেডি ফার্স্ট ওভারে অফ স্পিন দিয়ে কিন্তু ভারতের টপ অর্ডারকে অ্যাটাক করেছে। কিন্তু আজকের এই ম্যাচটাতে যেটা সবথেকে ভালো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে অক্ষর প্যাটেলকে আনা হলো এবং সঞ্জু স্যামসনকেও কিন্তু আনা হয়েছে, এবং যে কারণে যখনই আমাদের টপ অর্ডার বা ওপেনিং স্লটটা যখন ডানহাতি বামহাতি হলো তখন কিন্তু আর এই অফ স্পিন তারা আনতে পারলো না। আজকের এই ম্যাচটাকে যদি ভারতের পার্সপেক্টিভ দিয়ে বলা হয় তবে আমার মনে কিন্তু একটাই প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ভারতের ফিনিশার কি বদলে গেল? রিঙ্কু সিংয়ের পরিবর্তে ভারত কি তবে নতুন ফিনিশার তিলক বর্মাকে পেয়ে গেল? কারণ তিলক বর্মা 275 স্ট্রাইক রেটে 16 বলে 44 রানের যে অনবদ্য একটা ইনিংস খেলেন তার জন্য বোধহয় কোনো প্রশংসাই যথেষ্ট নয়। কারণ একটা সময়ে লাস্ট যে ম্যাচগুলো তিলক বর্মা খেলেছে 3 নম্বর পজিশনে, সেখানে তার বল নষ্ট বা স্ট্রোক পেলে খেলতে যে অসুবিধাটা আমরা দেখছিলাম সেটা বলা হচ্ছিল যে তিলক তার ফর্মটা হারিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু তিলক বর্মা নিঃসন্দেহে যে কত বড় ব্যাটসম্যান সেটা আমরা এশিয়া কাপের ফাইনাল ম্যাচে দেখেছি। চাপের মুখে তিনি কিভাবে বিরাট কোহলির যে বলা হচ্ছিল যে বিরাট কোহলির জুতোয় পা গলিয়ে তিলক বর্মা খেলছেন। একটা দেখুন, প্রথম বিশ্বকাপ, চাপ তো অবশ্যই থাকবে, প্রত্যাশার চাপ, সেটা স্বাভাবিক। কিন্তু আজকে যে কারণে তিলক বর্মাকে 3 নম্বর থেকে 6 নম্বর ব্যাটিং পজিশনে ডিমোশন করা হয়েছে এবং সেখানে সে তার হারানো ফর্মটা খুঁজে পেয়েছে। একটা সময় তো সে প্রায় 300-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করে চলেছিল। তবে আজকের ম্যাচে ভারতের প্রথম যে 6 জন ব্যাট করেছে তাদের প্রত্যেকের স্ট্রাইক রেট 150+ স্কোর এবং প্রত্যেকে 2 অঙ্কের রানে পৌঁছেছে, যেটা যে কোনো টি-20 বিশ্বকাপের ইতিহাসে একটা রেকর্ড বলা যেতে পারে। অভিষেক শর্মার 55-30 বলে, এবং এইখানে অভিষেক শর্মাও যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যে অভিষেক শর্মা প্রথম 3টে ম্যাচে ডাক করেছে, তারপরে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা পেয়েছিল কিন্তু সেইভাবে ইউটিলাইজ করতে পারেনি, সেখান থেকে অভিষেক শর্মা নিশ্চয়ই তার এই যে অর্ধশত রানটা করেছেন তারপরে কিন্তু তিনি তার হারানো কনফিডেন্সটা অবশ্যই ফিরে পাবেন। ঈশান কিষান অ্যাজ ইউজুয়াল 24 বলে 38 রানে দুর্দান্ত ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব এই ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারে তিনি কিন্তু একটা স্তম্ভ। তার যদি ফর্মের বিচ্যুতি ঘটে সেটা কিন্তু বেশ ভারতীয় ব্যাটিংয়ের জন্য খারাপ হয়। তবে সূর্যা এখানে 13 বলে 33 রানে দুর্দান্ত একটা ইনিংস খেলে গেলেন। এরপর আসি আমাদের কুংফু পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া 23 বলে 50 রান। অন্যদিকে তিলককে বললাম তো 16 বলে 44, কিন্তু সমস্ত ব্যাটসম্যান রান পেয়েছে। কিন্তু যদি আপনি স্লগ ওভারটা দেখেন সেখানে কিন্তু রাজা একমাত্র কুংফু পান্ডিয়া। এবং এই মুহূর্তে ভারত তথা বিশ্বের সবচেয়ে ভরসাযোগ্য যদি অলরাউন্ডারের কথা বলা হয় তবে সেটা কিন্তু হার্দিক পান্ডিয়া। লাস্ট বিশ্বকাপের কথা মনে করুন, যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো পাহাড় প্রমাণ
চাপ, সেই চাপটা কিন্তু রোহিত শর্মা নির্দ্বিধায় হার্দিক পান্ডিয়ার কাঁধে তুলে দিয়েছিলেন। অথচ ভেবে দেখুন যে এই হার্দিক পান্ডিয়া ঠিক কী সিচুয়েশনে বিশ্বকাপটা খেলতে গিয়েছিল। মানে ব্যক্তিগত জীবন একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। ভারতের যেখানে যে মাঠে তিনি যাচ্ছেন সেখানে তাকে সমর্থকরা কটাক্ষ করছেন। সেখান থেকে এইভাবে উত্থান, বারবার পড়ে গিয়ে হাঁটু ঝেড়ে মুছে উঠে দাঁড়ানো আবার, এটা বোধহয় হার্দিক পান্ডিয়ার পক্ষেই সম্ভব। আরেকজনের কথা বলবো যে এই দলটার ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। লাস্ট যদি বিশ্বকাপের সেমিফাইনালে দেখেন, মিচেল মার্শ যেভাবে মার্চ শুরু করেছিল, তারপরে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তার ওই যে ক্যাচটা, কিংবা ফাইনাল ম্যাচে তার যে ওই রকম বিরাট কোহলির সঙ্গে যে পার্টনারশিপের যে রানটা তৈরি করা, অক্ষর প্যাটেলের মানসিকতা নিয়ে চাপের মুখে প্রেশার নেওয়ার ক্ষমতা, সেটা প্রমাণিত। কিন্তু তারপরেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুধুমাত্র বামহাতি ব্যাটার বলে সেখানে অক্ষর প্যাটেলকে বসে ওয়াশিংটন সুন্দরকে খেলানো, হ্যাঁ মানছে ওয়াশিংটন সুন্দর টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছে, চাপের মুখে ভালো ব্যাট করেছে, কিন্তু তাকে ওই জায়গাটায় নিয়ে আসার কি কোনো মানে ছিল? অক্ষর প্যাটেল যে উইকেটটা তুলেন সেটা কিন্তু বামহাতি ব্যাটারের উইকেটটা তুলে নিলেন, বামহাতি স্পিনার বামহাতি ব্যাটারের উইকেটটাই তুলে নিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রুটা দিলেন। আর ঠিক যে কারণে এর আগের ম্যাচে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাকে কিন্তু খেলানো হয়নি। ফলে এই মুহূর্তে অক্ষর প্যাটেলকে বসিয়ে রাখাটা কতটা যুক্তিযুক্ত সেটা বোধহয় এই ম্যাচে প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, আর বলিংয়ে রান খেয়েছে একটু বেশি, 4 ওভারে 8.5-এর কাছাকাছি তার ইকোনমি রেট ছিল, কিন্তু তারপরে অক্ষর প্যাটেলকে বসানোর কোনো যুক্তি আমার অন্তত মনে হচ্ছে যে নেই। তবে এই মুহূর্তে ভারতীয় দলের সবথেকে বিগেস্ট কনসার্ন যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর অফ ফর্ম বলাটা ভুল, কারণ বরুণ চক্রবর্তী লাস্ট যে 41টা ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু ভারত 31টা ম্যাচ জিতেছে। তো বরুণ চক্রবর্তীর আমি এখানে ঠিক অফ ফর্ম বলবো না, স্ট্রাগল বলবো। আর এই স্ট্রাগলটা কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে শুরু হয়েছে, যে কারণে বরুণ চক্রবর্তীর মিডল ওভারে উইকেট না পাওয়া সেটা কিন্তু একটা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর সঙ্গে যেটা আমরা দেখলাম আজকের ম্যাচে, শিবম দুবের স্লোয়ার দিতে গিয়ে, বিশেষ করে ওয়াইড ইয়র্কার দিতে গিয়ে যেভাবে প্রত্যেকটা ওভারে 2-3টে করে এক্সট্রা বল করতে হচ্ছে তাকে, এবং প্রায় 35-40 রান তিনি খেয়ে গেলেন। তো এই শিবম দুবের এই বোলিংটাকে কিন্তু একটু হলেও চিন্তায় রাখবে, কারণ ভারত কখনো 5 জন কখনো 6 জন বোলারে খেলছে, ফলে শিবম দুবের বোলিংটা কিন্তু অবশ্যই লাগবে। এবং ব্যাকআপ হিসাবে যখন কোনো বোলার মার খেয়ে যাবে, যেমন ধরুন আজকে অক্ষর প্যাটেল শুরুর দিকে যেভাবে মার খাচ্ছিল, বা কোনো কারণে যদি আমাদের পেস বোলার কেউ হার্দিক পান্ডিয়া যদি মার খেয়ে যায়, সেই সময় কিন্তু শিবম দুবেকে অবশ্যই লাগবে। ফলে এই জায়গাটায় একটু কনসার্নের জায়গা থেকে যাচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে এই ম্যাচটার আগে ভারতের সামনে অনেক প্রশ্ন যদি কিন্তু সম্ভাবনা ছিল যে কত রানে জিততে হবে, কত রান রেটে জিততে হবে। এখন এই গ্রুপের যদি নেট রান রেট দেখি, তবে দক্ষিণ আফ্রিকার +2.80 কাছাকাছি, ওয়েস্ট ইন্ডিজের +1.90, এবং ভারতের এই ম্যাচের আগে ছিল -3.80 কাছে। এবং সেখান থেকে ভারত কিন্তু এই 72 রানে জয়ের পরে নিজেদের রান রেটটা কিন্তু অনেকটা উন্নত করেছে, -0.10। ফলে এখান থেকে এখন ভারতকে যদি পরের পর্বে যেতে হয় অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, তবে ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। আর যে ম্যাচটা হবে আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে, এবং এই ম্যাচটা অবশ্যই ভারতকে জয়লাভ করতে হবে। অর্থাৎ যদি আমি আনঅফিশিয়ালি বলি, তাহলে এটাই হচ্ছে কিন্তু ভারতের কাছে একটা কোয়ার্টার ফাইনাল, যে এই ম্যাচ থেকে যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে, ওয়েস্ট ইন্ডিজ পরের পর্বে যাবে, যদি ভারত জেতে তবে ভারত কিন্তু পরের পর্বে যাবে। ফলে এই মুহূর্তে ভারতের সামনে আর কোনো রাস্তা নেই, এই ম্যাচটায় যেত, পরের পর্বে যাও, সামনে নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের সম্মুখীন হতে হবে। তো এখন লক্ষ্য একটাই, ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। তো এই যে ম্যাচটাতে ভারতের যে টিম কম্বিনেশনটা ছিল, এই টিম কম্বিনেশনটা কি লাস্ট এর পরে যে রেস্ট ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো আছে, ভারত যদি পরের পর্বে যায়, তবে এই কম্বিনেশনটা কি ধরে রাখা উচিত? আপনার কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টিম কম্বিনেশনটাই অবশ্যই ধরে রাখা উচিত। তো যাই হোক, আপনার এই বিষয়ের উপর কি মন্তব্য ও মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।